বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি এলাম তখন কিছুদিন পরে বুঝতে পারলাম যে আমার দেওর প্রত্যেক দিন রাতে আমার ঘরের ভিতরে ঢুকে আমার আলমারি থেকে একটা করে ভালো ভালো শাড়ি চুরি করে নিয়ে যায়। জানি না আমার দেওর ওই শাড়িগুলো চুরি করে না জানি কী করতো। যেদিন দেওর আমার শাড়ি চুরি করে নিয়ে যেত তার পরের দিনই সকালবেলা বর আমাকে সন্দেহ করতে শুরু করে দিত। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে দেওর কেন আমার শাড়িগুলো চুরি করে নিয়ে যেত এবং আমার বরই বা কেন ঠিক তার পরের দিনই আমাকে সন্দেহ করতে শুরু করতো। এর সত্যিটা যখন আমি জানতে পেরেছিলাম তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে দেওর আমার ও বরের সঙ্গে এত খারাপ কাজ করতে পারবে। আমার যখন বিয়ের বয়স হলো তখন আমার বাবা মা রাজু নামের একটা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। রাজু খুবই ভালো ছেলে ছিল। রাজু বাড়ির বড় ছেলে। বিয়ের আগে শুনেছিলাম আমার বরের ভাই নাকি ব্যাঙ্গালোরে চাকরি করে। আমার বরেরা দুই ভাই। আমার দেওরের নাম নাবেদ। আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি, বর ও দেওর ছিল। বিয়ের পরে হঠাৎ করে আমার দেওর বাড়িতে এসে হাজির হয়েছিল। প্রথমে সে বলেছিল তার দাদার বিয়েতে নাকি সে আসতে পারবে না, সে তার অফিস থেকে ছুটি পায়নি তাই। কিন্তু বিয়ের 2 দিন পরে আমার দেওর হঠাৎ করেই বাড়িতে এসে হাজির হয়েছিল। তাকে দেখে আমার বর তো ভীষণ খুশি হয়েছিল। বর যখন আমার দেওরকে জিজ্ঞেস করেছিল যে সে নাকি কোম্পানি থেকে ছুটি পায়নি, তখন আমার দেওর বরকে বলেছিল সে আমার বরকে মিথ্যে কথা বলেছিল, কারণ সে বরকে ও আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আমার বর তার ছোট ভাইকে দেখে খুব খুশি হয়েছিল এবং বরের খুশি দেখে আমিও খুব খুশি হয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে বাড়িতে সবার সঙ্গে খুব বেশি একটা সময় কাটাতে পারতো না। আমার শাশুড়ি তো নিজের ঘরেই সারাদিন থাকতো, খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হতো না। এমনকি আমার শাশুড়ির খাবার দাবারও ঘরের ভিতরে দিয়ে আসতে হতো এবং উনি সংসারের কোনো কাজেই তাকঝাক করতেন না। শ্বশুরবাড়িতে আমার সব কিছুই ঠিকঠাক চলছিল। বর আমাকে যতটা ভালোবাসতো তার থেকেও বেশি দেওর আমার পছন্দ অপছন্দের খেয়াল রাখতো। আমার বরের মুদিখানার দোকান ছিল, তাই বর সকালবেলা খাওয়া দাওয়া করে দোকানে চলে যেত, আবার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসতো। আমি সারাদিন ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতাম এবং আমার দেওর যেহেতু ব্যাঙ্গালোর থেকে কিছু দিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছিল তাই সে বাড়ির বাইরে খুব একটা যেত না এবং বাড়ির কোনো কাজকর্মের জন্য আমার বর কখনো তার ভাইকে কিছু বলতো না। যা দরকার হতো আমার বর নিয়ে আসতো। বর আমাকে বলতো আমার ভাই ব্যাঙ্গালোরে সারাদিন কাজকর্ম নিয়ে পড়ে থাকে, সে এখন কয়েকদিনের ছুটি নিয়ে বাড়িতে এসেছে, তাই আমি তাকে কোনো রকম কাজের চাপ দিতে চাই না। আমার বর তার ভাইকে অনেক বিশ্বাস করত এবং তাকে ভীষণ ভালোবাসত। শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন কাটার পরে রাতের বেলা মাঝে মধ্যে মনে হতো আমাদের ঘরের দরজার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। যখনই আমি বরকে বলতাম আমাদের রুমের দরজায় কেউ যেন দাঁড়িয়ে আছে, তখন বর তাড়াতাড়ি বিছানা থেকে নেমে দরজা খুলে দেখতো কেউ নেই। এমনকি আমি যখন রান্নাঘরে রান্না করতাম তখন আমার মনে হতো কেউ যেন লুকিয়ে সব সময় আমার উপরেই নজর রাখছে। বিয়ের পরে আমার দেওর যখন বাড়ি এসেছিল তখন সে আমার বরকে বলেছিল সে নাকি 7 দিনের ছুটি নিয়ে এসেছে, কিন্তু 15 দিন হয়ে যাওয়ার পরেও আমার দেওর যখন ব্যাঙ্গালোর ফিরে যায়নি তখন আমার বর দেওরকে জিজ্ঞেস করেছিল সে কবে ব্যাঙ্গালোর ফিরে যাবে। কিন্তু দেওর বলেছিল সে নাকি অফিসের ম্যানেজারের সঙ্গে কথা বলে তার ছুটিটা আরও বাড়িয়ে দিয়েছে, তাই সে আরও কিছুদিন আমাদের সঙ্গেই থাকবে। দেওর আমাদের সঙ্গে আরও কিছুদিন থাকবে এটা শুনে তো আমি ও বর খুব খুশি হয়েছিলাম, কারণ আমার দেওর এত ভালো ছিল যে সে আমাকে ভীষণ ভালোবাসতো। আমার বরের কোনো জিনিস নিয়ে আসার আগেই দেওর সেই জিনিসটা এনে হাজির করে দিত। এমনকি মাঝে মধ্যে আমার গাল দুটোকে টিপে দিয়ে ঠাট্টা করে বলতো তুমি আমার একমাত্র বৌদি, তোমার খেয়াল আমি রাখবো না তো কে রাখবে। তাই আমার কাজের থেকে বেশি মূল্যবান আমার ফ্যামিলি। তখনও আমি ও বর দেওরের খারাপ মতলব বুঝতে পারিনি। স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার দেওরের সুন্দর চেহারার পিছনে একটা নোংরা মানসিকতা লুকিয়েছিল। সেটা শোনার পরে আপনাদের আত্মাও কেঁপে উঠবে। বিয়ের প্রায় 20-25 দিন পরে একদিন হঠাৎ করে বর আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। এমনকি বর আমাকে চরিত্রহীন বলেছিল। বর বলেছিল আমি নাকি একজন চরিত্রহীন মহিলা এবং আমি নাকি বরের দোকান চলে যাওয়ার পরে পরপুরুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করি। বরের মুখ থেকে আমার প্রতি এত অশ্লীল কথা শুনে তার হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমি চরিত্রহীন নয়, আমি কোনো নোংরা কাজ করিনি। কিন্তু বর আমার কোনো কথা বিশ্বাস করতে রাজি হয়নি। বর যখন আমাকে নোংরা ভাষায় দোষারোপ করেছিল ওই সময় দেওর আমাদের ঘরে এসে বরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল। সে তার দাদাকে বলেছিল যে কিভাবে সে আমার উপরে এত নোংরা আরোপ লাগাতে পেরেছিল। আমার দেওর বরের চাইতে বয়সে ছোট হওয়া সত্ত্বেও সে আমার বরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে আমি চরিত্রহীন নয়।
কিন্তু জানি না আমার বর এমন কি দেখেছিল যে সে আমার দেওরের কোনো কথা বিশ্বাস করতে রাজিই ছিল না। এমনকি দেওর যখন আমার বরকে বোঝানোর চেষ্টা করছিল তখন বর আমার দেওরকে বলেছিল, তুই যার জন্য আমাকে বোঝানোর চেষ্টা করছিস সে একটা চরিত্রহীন মহিলা। যখন তুই এই মহিলার খারাপ কাজের ব্যাপারে জানতে পারবি তখন তুইও এই মহিলাকে ঘৃণা করবি। বরের কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। কারণ আমার বিয়ে হতে বেশি দিন হয়নি, তার মাঝে বরের সঙ্গে আমার এত বড় ঝামেলার সৃষ্টি হয়ে গেছিল। এদিকে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, বরের সঙ্গে যেদিন আমার ঝামেলা শুরু হয়েছিল তার আগের দিন থেকে আমার আলমারি থেকে একটা করে শাড়ি চুরি হয়ে যেত। তাও আমি চুপচাপ ছিলাম এটা ভেবে যে হয়তো শাশুড়ি আমার শাড়িগুলো দেখে পরতে ইচ্ছে হয়েছে, তাই হয়তো উনি আমার আলমারি থেকে শাড়িগুলো বের করে নিয়ে যান, এবং উনাকে হয়তো আমার কাছে শাড়িগুলো চাইতে লজ্জা লাগে, তাই হয়তো আমাকে কিছু না বলে উনি নিজে থেকে আমার শাড়ি বের করে নিয়ে যান। আমি তো এটাই বুঝতে পারছিলাম না, আমার শাশুড়ি তো সারাদিন নিজের ঘরেই ব্যস্ত থাকতো। উনি তো অসুস্থ মানুষ ছিলেন ও খুব সাধারণ শাড়ি পরতেন, তাহলে আমার এত দামি দামি শাড়ি উনি কেন চুরি করে নিয়ে যেতেন? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে যেদিনই আমার শাড়ি চুরি হতো তার পরের দিনই বর আমার সঙ্গে ঝামেলা করতে শুরু করে দিত। সেদিনের পর থেকে বর আমার সঙ্গে শোয়া তো দূরের কথা, সে আমার সঙ্গে কথাও বলতো না। সেদিনের পর থেকে আমার জীবনের খারাপ দিন শুরু হয়ে গেছিল। জানি না আমাদের বিবাহিত জীবনে কার নজর লেগে গেছিল। এই কথাগুলো যদিও বা আমার শাশুড়ি কিছুই জানতো না। আমার মন মেজাজ এতটাই খারাপ ছিল যে আমি আর শাশুড়ির কাছে এই ব্যাপারে কিছুই খোঁজ খবর নিইনি। ভেবেছিলাম আমার শাশুড়িকে একবার জিজ্ঞেস করব যে আমার নতুন নতুন শাড়ি কি উনি আলমারি থেকে বের করে নিয়ে যান। কিন্তু বরের সঙ্গে ঝামেলা হওয়ার পর থেকে আমি তো শাড়িগুলোর ব্যাপারে ভুলেই গেছিলাম। এদিকে আমি অনেক চেষ্টা করছিলাম বরকে বোঝানোর ও বরের সঙ্গে কথা বলার, কিন্তু আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, এমনকি আমার বর সেদিনের পর থেকে আমার হাতের কোনো খাবারও খেত না। আমি যখন তার কাছে ঘুমোতে যেতাম সে বালিশ নিয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে যেত। বরের আমার প্রতি ওরকম ব্যবহার দেখে আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছিল। এদিকে দেওর দিন দিন আমার প্রতি খুব যত্ন দেখাতো। এমনকি সে যখন দেখতো আমি খাবার দাবার না খেয়ে বরের জন্য চুপচাপ মন খারাপ করে বসে আছি তখন দেওর খাবার নিয়ে এসে আমাকে খাওয়ানোর চেষ্টা করতো। তারপর ওই ঘটনা 2-3 দিন পরে একদিন সন্ধ্যাবেলায় আমার বর বাইরে থেকে ঘরে এসে আমার হাত ধরে অনেক রেগে গিয়ে বলল, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার এই নোংরামিগুলো আমাকে আর সহ্য হচ্ছে না। তোমার মতো মেয়েকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি। তোমার লজ্জা করে না আমার পিঠ পেছনে এত নোংরা কাজ করতে? তোমার যখন দেহ ব্যবসা করার এত ইচ্ছে ছিল তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? প্রত্যেকদিন নিত্য নতুন ছেলের সঙ্গে আমার অনুপস্থিতিতে তুমি এইসব নোংরা কাজ করো? বরের কথা শুনে আমার তো পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না বর কেন আমার গায়ে এত নোংরা আরোপগুলো জোর জবরদস্তি থুপে দিতে চেয়েছিল। সেদিন আর না পেরে আমি বরকে বলেছিলাম, তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি নোংরা কাজ করি? আমি তোমাকে বারবার বলছি আমি এসব কিচ্ছু করিনি, আমি তোমাকেই ভালোবাসি। বর তখন রেগে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, খবরদার, আমার সামনে আর ভালোবাসার নাটক করার কোনো প্রয়োজন নেই। তুমি প্রমাণ চাইছো তো? আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। এই বলে আমার বর নিজের পকেট থেকে মোবাইল বের করে যা দেখিয়েছিল সেটা দেখে তো আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিল। এমনকি ওই ভিডিওটি দেখার পরে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। আসলে আমার বর যখন মোবাইলে ভিডিওটা দেখালো তখন দেখলাম ওই ভিডিওতে আমার মতো শাড়ি এবং আমার হাতের চুড়ি পরে একটা মেয়ে একটা ছেলের সঙ্গে আমার বিছানাতেই শারীরিক সম্পর্ক করছিল। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? কারণ আমি তো কারো সঙ্গে এরকম নোংরামি করিনি। তাহলে আমার শাড়ি ও চুড়ি পরে আমার বিছানায় ওই মেয়েটি এবং ছেলেটি কে ছিল বা কারা ছিল? ভিডিওটা দেখার পরে আমি বরকে বলেছিলাম কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কারণ ওই ভিডিওতে আমার শাড়ি ও গয়না পরা মেয়েটি মুখ দেখা যায়নি। এমনকি ওই মেয়েটির সঙ্গে যে ছেলেটি ছিল তারও চেহারা দেখা যায়নি। আমি যখন এই ভিডিওর ব্যাপারে বরকে জিজ্ঞেস করেছিলাম তখন বর বলেছিল তাকে নাকি একটা আননোন নাম্বার থেকে এই ভিডিওটা পাঠিয়েছে। সেদিন আমি বরের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাকে একটা সুযোগ দেই নিজেকে সঠিক প্রমাণিত করার এবং ওই ভিডিওতে যে আমি নেই সেটা ভুল প্রমাণিত করার। আমার আলমারি থেকে শাড়ি চুরি হয়ে যাচ্ছে এই ব্যাপারে কিন্তু আমার বর কিছুই জানতো না। বরের মোবাইলে ভিডিওটা দেখার পরে আমি অন্ততপক্ষে এটা বুঝে গেছি যেই ব্যক্তিটা আমার শাড়ি চুরি করেছে সে নিশ্চয়ই আমার ও বরের সম্পর্কটাকে নষ্ট করার জন্যই এই সব কাজ করেছে। কারণ আমার যেই শাড়িগুলো চুরি হয়েছিল সেই শাড়িগুলো পরে ওই মেয়েটি ছেলেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল। জানি না ওই ভিডিওর মধ্যে মেয়েটা এবং ছেলেটা কে ছিল এবং তারা কেন এই রকম করেছিল।
আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু মনে মনে ভেবেই নিয়েছিলাম যে সত্যিটা বরের সামনে নিয়ে আসবই। কারণ আমার বর তো ভেবেছিল ওই ভিডিওতে আমি আছি কোনো ছেলের সঙ্গে। কিন্তু আমি খুব ভালোভাবেই জানতাম ওই ভিডিওতে আমার শাড়ি ও গয়না থাকলেও আমি ওই ভিডিওতে ছিলাম না। সেদিন সন্ধ্যাবেলায় আমার বর ডিভোর্সের কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিল 24 ঘন্টার মধ্যে যাতে আমি ওই ডিভোর্সের কাগজে সাইন করে ফেলি, নাহলে বর আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিবে। সেদিন সারা রাত আমি এটা ভেবে কাটিয়ে দিয়েছিলাম যে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব। তারপর অর্ধেক রাতে আমার দেওর ঘরের ভিতরে এসে আমাকে বলল, বৌদি তুমি চিন্তা করো না, আমি কোনো মতেই দাদার ও তোমার ডিভোর্স হতে দিব না। দাদা কিভাবে তোমার মতো একটা মেয়েকে সন্দেহ করতে পারলো? ছি, আমি যদি দাদার জায়গায় থাকতাম কোনো দিন তোমার মতো মেয়েকে সন্দেহ করতাম না। আমি তখনও কেঁদে কেটে দেওরের হাত ধরে বলেছিলাম, তোমার দাদা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কোথায় যাব? আমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। ওই কথাটা বলে আমি যখন হাউমাউ করে কাঁদতে শুরু করলাম, তখন দেওর ধীরে ধীরে আমার দুর্বলতার সুযোগ তুলে আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার পাশে আছি। দাদা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয় তার আগেই আমি তোমাকে বিয়ে করে নেব। দেওরের কথা শুনে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়ে গেছিলাম। সে আমার উপরে এত দয়া দেখাচ্ছিল যে আমি তার কথায় সব কিছু ভুলে গেছিলাম। এবং দেওরের মনে আমার প্রতি এত ভালোবাসা দেখে আমিও তার দিকে এগিয়ে গিয়েছিলাম। তারপর দেওর যখন নিজের ভালোবাসার হাত আমার দিকে বাড়িয়ে দিল, তখন আমিও নিজেকে ধরে রাখতে পারিনি। দেওরের হাতে আমিও নিজের হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং দেওর বলেছিল সে নাকি আমার সঙ্গে নতুনভাবে জীবন শুরু করবে। দেওরের ভালোবাসা পেয়ে আমি তো বরের কথা ভুলেই গেছিলাম। আমি তখন অনেক খুশি হয়ে দেওরের সঙ্গে নতুন জীবন শুরু করার জন্য রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ এনে দেওরকে খাইয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে সম্পর্ক করার খুশিতে দেওর খুশি খুশি ওই দুধটা খাওয়ার পরে যখন আমার সঙ্গে সম্পর্ক করার জন্য এগিয়ে এলো, তখন দেওর অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেছিল। কারণ আমি নিজে ওই দুধের মধ্যে আমার শাশুড়ির ঘুমের ওষুধ গুঁড়ো করে মিশিয়ে দিয়েছিলাম, যাতে আমার দেওর দুধটা খাওয়া মাত্রই শুয়ে পড়ে। দেওরের অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি বরকে ফোন করে বাড়িতে ডেকেছিলাম। তারপর আমি ও বর দুজন একসঙ্গে দেওরের ঘর এবং তার জামার পকেটগুলো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম। দেওরের আলমারিটা খোলা মাত্রই আমার বরের চোখ মুখ লাল হয়ে গেছিল এবং আমার তো মাথা পুরো ঘুরে উঠেছিল। কারণ দেওরের আলমারির ভিতরে আমার দামি দামি শাড়িগুলো ভরে রাখা ছিল। তার মানে আমার ওই শাড়িগুলো আর কেউ নয়, আমার দেওর চুরি করেছিল। কিন্তু আমার দেওর কেন এইসব করেছিল সেটা শুনে ভয়ে আমার পুরো শরীর কেঁপে উঠেছিল। আমার দেওরের পুরো ঘরের তল্লাশি করার পরে একটা মোবাইলও খুঁজে পাওয়া গেছিল এবং ওই মোবাইলটা অন করা মাত্রই আমিও বর থতমত খেয়ে গেছিলাম। কারণ ওই মোবাইলে সেই ভিডিওগুলো ছিল, যেই ভিডিওগুলো আমার বরের মোবাইলে ছিল এবং যে নাম্বার থেকে আমার বরকে এই ভিডিওগুলো সেন্ড করেছিল, ওই নাম্বারের কল করা মাত্রই আমার দেওরের ঘরে পাওয়া ওই ফোনে রিং হয়েছিল। তখন আমার বরের ও আমার এটা বুঝতে বাকি ছিল না যে ওই নোংরা ভিডিওটা আর কেউ নয়, আমার দেওর আমার বরকে সেন্ড করেছিল। এবং আমার দেওরের ওই ফোন নাম্বারের ব্যাপারে আমরা কেউ জানতাম না। কিন্তু আমার দেওর কেন বর ও আমার মাঝে সম্পর্ক খারাপ করতে চেয়েছিল, এটার আসল কারণ তো আমার দেওরই জানতো। কিন্তু দেওর তখনও ঘুমের ওষুধ খেয়ে গভীরভাবে ঘুমোচ্ছিল। তারপর আমিও বর দেওরের রুম থেকে বেরিয়ে যখন আমাদের রুমে এলাম, তখন দেওরের আরেকটা মোবাইল খুঁজতে লাগলাম, যেই মোবাইলটা আমার দেওর সবসময় নিজের কাছেই রাখতো। আমার বেডরুমটা ভালো করে খোঁজার পরে দেওরের আসল মোবাইলটা বিছানার সামনে যে টেবিল ছিল সেই টেবিলে একটা ছোট্ট ফুলদানি ছিল। ওই ফুলদানির পেছনে আমার বর দেওরের মোবাইলটা খুঁজে পেয়েছিল। শুধু তাই নয়, ওই মোবাইলের ক্যামেরা অন করে রাখা ছিল, যাতে আমার ও দেওরের শারীরিক সম্পর্কে ভিডিও ওই মোবাইলে ক্যাপচার হয়ে যায়। আমার বর তখন অনেক বেশি কষ্ট পেয়ে আমাকে জড়িয়ে ধরে বারবার একটাই কথা বলছিল, তার ভাই কেন বরের সঙ্গে ও আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে। সে তো তার ভাইকে অনেক ভালোবাসতো, তাহলে তার ভাই কেন আমার বরের ক্ষতি করতে চেয়েছিল। এবং ভিডিওটা দেখার পরে বর যেহেতু আমাকে অবিশ্বাস করেছিল, এটার জন্য বর খুবই কষ্টে ছিল। এমনকি আমার বর তার ভাইয়ের উপরে এত বেশি রেগেছিল যে তার ভাইকে ঘুমন্ত অবস্থাতেই মারতে শুরু করে দিয়েছিল। কিন্তু অনেক কষ্ট করে আমি বরকে সামলেছিলাম। সেদিন সারা রাত আমাদের এটা ভেবেই কেটে যায় যে আমার দেওর কেন উপর থেকে ভালো সাজার নাটক করেছিল। আমার দেওর তো আমাকে এবং বরকে ভীষণ ভালোবাসতো, তাহলে সে কেন আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে চেয়েছিল। এটা ভাবতে ভাবতে আমাদের সারা রাত কেটে যায়। তারপর সকালবেলা যখন আমার দেওর ঘুম থেকে উঠে আমাকে ও বরকে একসঙ্গে দেখলো, তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে সে আমার বরকে বলল, দাদা তোমরা দুইজনে একসঙ্গে কি করছো?
আমার বর তখন অনেক রেগে গিয়ে তার ভাইয়ের কলার ধরে বলল, কেন, তুই চাস না যে তোর বৌদি আর আমি একসঙ্গে থাকি? আর এই জন্যই তুই ওই নোংরা ভিডিওটা নিজের গুপ্ত মোবাইল থেকে আমাকে সেন্ড করেছিলি, যাতে তোর বৌদির সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তুই এই রকম কেন করেছিস? আজকে সব কিছু সত্যি কথা বল, নইলে তোকে পুলিশের হাতে দিতে বাধ্য হব। প্রথমে তো আমার দেওর কোনো কিছু সত্যি কথা বলতে রাজি হয়নি, কিন্তু আমার বর যখন দেওরের গুপ্ত মোবাইলটা বের করে তাকে দেখিয়েছিল, তখন বাধ্য হয়ে আমার দেওর সব কিছু সত্যি কথা বলেছিল। আসলে আমার দেওর ব্যাঙ্গালোরে কোনো কাজবাজি করতো না, সে তার দাদাকে মিথ্যে কথা বলেছিল। আমার দেওর যেহেতু দেখতে ভীষণ সুন্দর ছিল, তাই সে ব্যাঙ্গালোরে গিয়ে রিমা বলে একটা মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করেছিল। এবং রিমা ভালো কোম্পানিতে জব করত। রিমা দেখতে ভালো না হলেও তার অনেক গুণ ছিল, এবং রিমা আমার দেওরের সব খরচ তুলত। আমার দেওর তো রিমার সঙ্গে কোর্ট ম্যারেজ করে নিয়েছিল, কিন্তু সে আমাদের বাড়িতে কাউকেই জানায়নি। তারপর দেওর যখন তার দাদার বিয়ের বাহানা করে রিমাকে ব্যাঙ্গালোরে একা রেখে এখানে চলে এসেছিল, তখন আমাকে দেখা মাত্রই তার মনে আমাকে নিয়ে নোংরা মনোভাব তৈরি হয়েছিল। 20 দিন হয়ে যাওয়ার পরেও আমার দেওর যখন ব্যাঙ্গালোরে রিমার কাছে ফিরে যায়নি, তখন রিমা বাধ্য হয়ে ব্যাঙ্গালোর থেকে এখানে চলে এসেছিল। এবং আমি যখন মাঝে মধ্যে মন্দিরে যেতাম, সেই ফাঁকে রিমা আমাদের বাড়িতে আসতো, এবং আমার দেওর সুযোগ বুঝে আমার সঙ্গে বরের ঝামেলা সৃষ্টি করার জন্য রিমাকে আমার শাড়ি ও গয়না পরিয়েছিল, এবং আমার বিছানায় রিমার সঙ্গে সম্পর্ক করেছিল, এবং রিমাকে এটা বলেছিল যে সে খুব তাড়াতাড়ি নাকি তার দাদাকে রিমার ও তার ব্যাপারে সব কিছু বলে দেবে। এবং রিমা তার কথা বিশ্বাস করে অনেক বড় ভুল করেছিল, কারণ আমার দেওর তো সবাইকেই ঠকাচ্ছিল। এমনকি আমার দেওর শুধুমাত্র আমার শরীর ভোগ করার জন্য আমার ও বরের সম্পর্কটাকে নষ্ট করে দিতে চেয়েছিল। এবং সে জেনে বুঝে রিমাকে আমার শাড়ি ও গয়না পরিয়ে দিয়ে লুকিয়ে তাদের দুজনের শারীরিক সম্পর্কের ভিডিও করেছিল, এবং ওই ভিডিওটি আমার বরকে সেন্ড করেছিল। এবং ওই ভিডিওতে যেহেতু আমার মুখ দেখা যায়নি, তাই আমি বরকে অনুরোধ করেছিলাম সে যাতে আমার কথার বিশ্বাস করে, একবার আমাকে সুযোগ দেয় নিজেকে সঠিক প্রমাণিত করার। তাই বর আমার কথা শুনে আমাকে ডিভোর্স দেওয়ার নাটক করে সেদিন রাতের বেলা বাড়ি থেকে চলে গেছিল। বিয়ের 1 সপ্তাহ পর থেকেই দেওরের উপরে আমার সন্দেহ শুরু হয়েছিল, কারণ আমার শাশুড়ি নিজে মুখে বলেছিল যে আমার দেওর নাকি সবসময় আমার ঘরের দরজায় তাকঝাক করে এবং আমাকে দেখার চেষ্টা করে। তাই আমি সেদিন থেকেই নিজেকে গুটিয়ে রেখেছিলাম। এই কথাটা যদিও বা আমি বরকে কোনো দিন বলিনি, কারণ প্রমাণ ছাড়া হয়তো তার ভাইয়ের ব্যাপারে কটু কথা বললে আমার বর আমাকেই উল্টে খারাপ ভেবে বসবে। এই কারণে আমি বরকে কোনো কিছু বলিনি। এই জন্য বিয়ের পরে মাঝে মধ্যেই মনে হতো কেউ যেন সবসময় আমার উপর লক্ষ্য রাখে। এমনকি বাথরুমে স্নান করতে গেলেও মনে হতো দরজার ওই পারে কেউ যেন দাঁড়িয়ে আছে। কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মনের ধারণাগুলো ভুল ছিল না, সেগুলো একদম সঠিক ছিল। দেওর আমার উপরে নোংরা নজর দিয়ে রেখেছিল। আমার শাশুড়ি তার ছেলের চরিত্রের ব্যাপারে সব কিছুই জানতো, যে তার ছোট ছেলে কেমন স্বভাবের। কিন্তু আমার শাশুড়ি যেহেতু অসুস্থ মানুষ ছিলেন, তাই উনি কোনো কিছুই করতে পারতেন না। উনি তো সারাদিন নিজের ঘরে শুয়ে থাকতেন। কিন্তু উনি আমাকে প্রথম থেকেই সাবধান করে দিয়েছিলেন যাতে আমি দেওরের থেকে দূরে থাকি। তাই আমার বর যখন ভিডিওটা দেখেছিল, তখনই আমার দেওরের উপরেই সন্দেহ হয়েছিল যে এই কাজ আমার দেওর ছাড়া আর কেউ করতেই পারে না। আমার দেওরের প্রথম থেকে আমার উপরে নোংরা নজর ছিল। সে শুধুমাত্র আমার শরীর ভোগ করার জন্যই এই সব নাটক করেছিল। সে আমাদের সবাইকে ঠকিয়েছিল। সব কিছু সত্যি কথা জানার পরে আমার বর দেওরের মোবাইল থেকে রিমার নাম্বার নিয়ে তাকে ফোন করে বাড়িতে ডেকে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিল। এমনকি আমার বর যখন রিমাকে ভিডিওটা দেখিয়েছিল, তখন রিমা নিজের রাগ সামলাতে না পেরে আমার দেওরকে অনেক থাপ্পড় মেরেছিল, এবং মেয়েটি অনেক কেঁদে কেটে আমাকে জড়িয়ে ধরে বলেছিল এই ছেলেটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এবং সেদিন রিমাও আমার দেওরের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। যদিও বা আমার দেওর রিমার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু রিমা আমার দেওরকে বলেছিল একবার ভুল করলে ক্ষমা করা যায়, দ্বিতীয়বার ভুল করলেও ক্ষমা করা যায়, কিন্তু যেই ছেলেটা প্রত্যেক দিন ভুল করে তার সঙ্গে আমি আর একটা মুহূর্ত থাকতে পারবো না। তাই রিমা আমার দেওরকে ছেড়ে একাই ব্যাঙ্গালোর চলে গেছিল, এবং সে আমার দেওরকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এদিকে বর আমার কাছে ক্ষমা চেয়েছিল, কারণ ভিডিওটা দেখার পরে বর আমাকে অনেক খারাপ কথা বলেছিল।
আমি বরকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ এতে আমার বরের কোনো দোষ ছিল না। হঠাৎ করে কোনো মানুষ যখন তার প্রিয়জনের খারাপ কিছু দেখে ফেলে, তখন সেই মানুষটার ভীষণ কষ্ট হয়। আমার বরের সঙ্গেও সেটাই হয়েছিল। ওই ভিডিওতে আমার চেহারা দেখা যায়নি, কিন্তু আমার শাড়ি ও গয়না দেখে বর ভেবেছিল ওটা হয়তো আমিই আছি। সেদিন আমার বর বলেছিল, এরপর থেকে আমি আর কোনো দিন তোমার উপরে অবিশ্বাস করব না। তারপর দেওর আমার ও বরের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল, কিন্তু আমি বরকে বলেছিলাম, তোমার ভাইকে আমি দ্বিতীয়বার বিশ্বাস করতে পারবো না। তাই আমার বর তার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এমনকি আমার শাশুড়িও চেয়েছিল তার ছোট ছেলে যাতে কোনো অন্য শহরে থাকে। সে নাকি এই বাড়িতে থাকলে আমি ও বর কোনো দিন শান্তিতে থাকতে পারবো না। তাই সবার কথা অনুযায়ী আমার বর তার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন আমি, শাশুড়ি ও বর অনেক ভালো আছি এবং সুখে আছি। এই জন্যই বলে, ছলনা করে কোনো মানুষের ক্ষতি করতে গিয়ে সে যে নিজের বিপদটাকেই ডেকে নিয়ে আসছে সেটা সে জানতে পারে না। তাই অন্য লোকের ক্ষতি কখনোই করতে নেই। শুধুমাত্র নিজের ভোগ ও লালসা মেটানোর জন্য যেই মানুষগুলো সবাইকে ঠকায়, সেই মানুষগুলো মানুষ নামেই কলঙ্ক। শুধুমাত্র ভোগ ও লালসার জন্য মানুষ কিভাবে পবিত্র সম্পর্কগুলোকে নষ্ট করে দিতে পারে। কিছুক্ষণের ভোগ ও লালসা মেটানোর জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিছু কিছু মেয়ে ও ছেলে নিজের হাতে নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে। আবার কিছু কিছু ক্ষেত্রে অন্য মানুষের জন্য স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কটা নষ্ট হয়ে যায়। যেমন আমার ও বরের সম্পর্ক শুধুমাত্র আমার দেওরের জন্যই খারাপ হয়ে গেছিল। আমাদের খারাপ করতে গিয়ে আমার দেওরের পাশে আজ কেউ নেই। সে সম্পূর্ণভাবে একা হয়ে গেছে। এদিকে আমি ও বর, আমার শাশুড়ি, আমরা তিনজনে খুব ভালো আছি এবং সুস্থ আছি। এই ঘটনাটা হতে আজ 1 বছর হয়ে গেছে। আমি আজ মা হতে চলেছি। আমার বর তো এটা ভেবে ভীষণ খুশি যে সে খুব তাড়াতাড়ি বাবা হতে চলেছে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।